আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে HTML ট্যাগ। HTML টিউটোরিয়ালের প্রথম পর্বে ওয়েব ডিজাইন এবং HTML পরিচিতি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকের পর্বে HTML এর বেসিক কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, সাথে প্রতিটা ট্যাগ আমরা উদাহরণের সাহায্যে প্র্যাকটিক্যালি করব। প্রথম পর্বেই আমরা আলোচনা করেছিলাম HTML ট্যাগ কি। তারপরেও যদি HTML এর ট্যাগের সংজ্ঞা দিতে হয় তাহলে বলতে হবে HTML ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকানো কিছু কিওয়ার্ড বা সাংকেতিক চিহ্ন যা নির্ধারণ করে ওয়েব পেজটি কিভাবে ফরম্যাট করা হবে এবং প্রদর্শন করা হবে। তো বেশিরভাগ ট্যাগের দুটি অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং শেষের অংশটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের নাম একই হয়, তবে পার্থক্য হচ্ছে ক্লোজিং ট্যাগে একটি অতিরিক্ত ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। টাইপস অফ HTML ট্যাগস। HTML এর প্রথম পর্বেও আমরা বলেছিলাম HTML এর দুই ধরনের ট্যাগ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর দ্বিতীয়টি হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের সমন্বয়ে গঠিত। এদিকে এমটি ট্যাগ শুধুমাত্র ওপেনিং ট্যাগ দ্বারাই গঠন করা হয়, এমটি ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। HTML এলিমেন্টস। HTML এ একটি ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এবং এই দুই ট্যাগের মধ্যবর্তী বিষয়বস্তু, যেটাকে আমরা বলি কন্টেন্ট, এই কন্টেন্ট সমেত পুরো অংশটিকে বলা হয় উপাদান বা এলিমেন্ট। এলিমেন্টের সিনট্যাক্স এখানে দেওয়া আছে, ওপেনিং ট্যাগ এবং তারপরে কন্টেন্ট এবং শেষে হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই পুরো অংশটাকে বলা হয় এলিমেন্ট। নিচে একটি উদাহরণ দেওয়া আছে, ওপেনিং পি ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং পি ট্যাগ পর্যন্ত এই পুরো অংশটাকে আমরা বলতে পারি প্যারাগ্রাফ এলিমেন্ট। টাইপস অফ HTML এলিমেন্টস। HTML ভাষায় যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয় সেই এলিমেন্টগুলো আবার দুই ধরনের হতে পারে। একটিকে বলা হয় ইনলাইন এলিমেন্ট, দ্বিতীয়টিকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। একটি ইনলাইন এলিমেন্ট নতুন লাইনে শুরু হয় না, কেবলমাত্র প্রয়োজনীয় প্রস্থ গ্রহণ করে। আমরা যদি পরপর কয়েকটি ইনলাইন এলিমেন্ট লিখি তাহলে ব্রাউজারে আমরা সেগুলোকে পাশাপাশি দেখতে পারবো। ব্লক লেভেল এলিমেন্টস। ব্লক লেভেল এলিমেন্টস বলতে ওই এলিমেন্টগুলোকে বোঝায় যে এলিমেন্টগুলো ওয়েব পেজে নতুন লাইনে শুরু হয় এবং বাম থেকে ডান দিকে ওয়েব পেজে যতটুকু পরিমাণ জায়গা পায় সম্পূর্ণ অংশটুকু জুড়ে জায়গা দখল করে থাকে। যেমন প্যারাগ্রাফ এলিমেন্ট একটি ব্লক লেভেল এলিমেন্ট। আমরা যদি পরপর দুটি প্যারাগ্রাফ এলিমেন্ট লিখি তাহলে আমরা দেখব পরের প্যারাগ্রাফ এলিমেন্টটি নতুন লাইনে শুরু হয়েছে। বেসিক ট্যাগস অফ HTML। HTML ভাষা দিয়ে ওয়েব পেজ তৈরি করতে হলে একেবারে যে ট্যাগগুলো না হলে ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয় সেই ট্যাগগুলোকে বেসিক ট্যাগ বলা হয়। ওয়েব পেজ বোঝানোর জন্য একেবারে শুরুতে আমাদের যে ট্যাগটা লিখতে হয় সেটা হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগের আবার দুটি অংশ থাকে, একটি হচ্ছে হেড, দ্বিতীয়টি হচ্ছে বডি। তো হেড অংশটি বোঝানোর জন্য হেড ট্যাগ ব্যবহার করা হয়, বডি অংশ বোঝানোর জন্য বডি ট্যাগ ব্যবহার করা হয়। হেড ট্যাগের ভেতরে যে অন্যান্য ট্যাগ সমূহ লেখা হয় সেগুলো মূলত ওয়েব পেজের কিছু বিশেষ ইনফরমেশন যেগুলো সার্চ ইঞ্জিনকে তথ্য দেওয়ার জন্য ব্যবহৃত হয়। সার্চ ইঞ্জিন যে ইনফরমেশনগুলো নিয়ে ওয়েবসাইট সম্পর্কে ধারণা লাভ করে। হেড ট্যাগের ভেতরে আরেকটা মৌলিক ট্যাগ ব্যবহার হয় যার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের ভেতরে আমরা যা লিখে দেই সেটা ওয়েব পেজের টাইটেল বারে দেখা যায়। আমরা ডান পাশে একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছি। এই ওয়েব পেজে লাল মার্ক করে বডি লেখা যে অংশটা, এই অংশটাই হচ্ছে HTML এর মূল বডি। আমরা বডি ট্যাগের ভেতরে যা লিখব তাই ব্রাউজারের এই বডি অংশে দেখা যাবে। ফরম্যাটিং ট্যাগস। HTML ভাষা ব্যবহার করে আমরা যে ওয়েব পেজ ডিজাইন করি সেক্ষেত্রে যে ট্যাগগুলো শুধুমাত্র টেক্সটকে ফরম্যাট করার জন্য বা টেক্সটের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় সে সমস্ত ট্যাগকে ফরম্যাটিং ট্যাগ বলে। আমরা একে টেক্সট ফরম্যাটিং ট্যাগও বলতে পারি। কিছু ফরম্যাটিং ট্যাগের উদাহরণ দেওয়া আছে, যেমন বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, সুব সাব। এগুলো বেশিরভাগ ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। আমরা ফরম্যাটিং ট্যাগের একেবারে শুরুতে যে বি ট্যাগ লিখেছিলাম সেটা হচ্ছে টেক্সট বোল্ড করার জন্য বা লেখাটাকে মোটা করে দেখানোর জন্য ব্যবহৃত হয়, একে বোল্ড ট্যাগ বলে। আমরা দেখব যে এই বি ট্যাগটা কীভাবে ব্যবহৃত হয়। আমরা বি ট্যাগ দিয়ে লেখা শুরু করি। বি উই লাভ বাংলাদেশ। বি ট্যাগ ক্লোজ করি। এখন আমরা সেভ করি। কোথায় সেভ করব? আমরা যে ডেস্কটপে আমাদের ICT প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারের ভেতরে আমাদের এটা যেহেতু দ্বিতীয় পর্ব তাই প্রজেক্ট 2 ফোল্ডারের ভেতরে আমরা আমাদের এই ফাইলগুলো সেভ করব। আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা নাম দিই মেক টেক্সট বোল্ড .html। অবশ্যই
এই .html এক্সটেনশনটা লিখতে হবে, নয়তো এই ফাইলটা ওয়েব পেজ হিসেবে সংরক্ষিত হবে না। এবং খেয়াল রাখবো যাতে সেভ অ্যাজ টাইপ অবশ্যই অল টাইপস থাকে। এরপর আমরা সেভ করি। আমরা এই ফাইলটাকে ওয়েব পেজ আকারে ব্রাউজারে প্রদর্শন করার জন্য নোটপ্যাড থেকেও ওয়েব পেজ ওপেন করতে পারি। সেজন্য আমাদের যেটা করতে হবে, মেনু থেকে ভিউতে ক্লিক করতে হবে, করে ভিউ কারেন্ট ফাইল ইন। আমরা যদি ফায়ারফক্সে দেখতে চাই তাহলে ফায়ারফক্সে ক্লিক করব, তাহলে ফায়ারফক্স ব্রাউজারে ওয়েব পেজটি প্রদর্শিত হবে। এখানে HTML ট্যাগের কারণে একটা ওয়েব পেজ তৈরি হয়েছে। হেড ট্যাগের ভেতরে যেহেতু আমরা কিছু লিখিনি, তাই এই ওয়েব পেজের টাইটেল বারেও কোনো টাইটেল দেখা যাচ্ছে না। এখানে যে ঠিকানাটা দেখা যাচ্ছে সেই ঠিকানাটা হচ্ছে এই ফাইলের ঠিকানা, যে ডেস্কটপ ফোল্ডারের ভেতরে ICT প্রজেক্ট নামে একটা ফোল্ডার ছিল। সেই ICT প্রজেক্ট ফোল্ডারের মধ্যে প্রজেক্ট 2 নামে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করেছিলাম। সেই ফোল্ডারের ভিতরে মেক টেক্সট বোল্ড .html নামে আমরা ফাইলটা তৈরি করেছিলাম। এই ঠিকানাটাই আসলে টাইটেলে দেখা যাচ্ছে, যেহেতু আমরা টেক্সট এডিটরের টাইটেল ট্যাগের ভেতরে কিছু লিখিনি। এখন যদি আমরা এই টাইটেল বারে লিখি বোল্ড টেক্সট এবং সেভ করি, আবার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে আমাদের টাইটেল বারে ওই টাইটেলটা, যেটা আমরা টাইটেল ট্যাগের ভিতরে লিখেছিলাম, সেটা ব্রাউজার প্রদর্শন করছে। বি ট্যাগের মতোই আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। লিখলাম দিস টেক্সট ইজ অলসো বোল্ড। এই স্ট্রং ট্যাগও কিন্তু, আমরা একটু সেভ করে দেখি কিরকম দেখা যায়। এই স্ট্রং ট্যাগও কিন্তু আমাদের বোল্ডের মতোই দেখা যায়। তাহলে বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের পার্থক্য কি? এখানে স্ট্রং ট্যাগটা আসলে টেক্সটের ওই অংশটুকুকে ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে প্রদর্শন করে। যখন SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়টা আসে, তখন গুগল, ইয়াহু বা অন্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে, তারা এই স্ট্রং ট্যাগের ভেতরে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বেশি গুরুত্ব দেয়। আমাদের যদি ওয়েব পেজের কোনো অংশে কোনো লেখাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয়, আমাদের যদি সার্চ ইঞ্জিনকে বোঝানোর দরকার হয় যে এই অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমরা বি ট্যাগটা ব্যবহার না করে স্ট্রং ট্যাগটা ব্যবহার করব। এছাড়া বি ট্যাগ আর স্ট্রং ট্যাগের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এখন কথা হচ্ছে, এই বি ট্যাগটা এবং স্ট্রং ট্যাগটা আমরা তো উপরে নিচে লাইনে লিখলাম, কিন্তু ব্রাউজারে কেন পাশাপাশি প্রদর্শন করছে? কারণ এই বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমরা একটু আগেই বলেছিলাম যে ইনলাইন এলিমেন্টগুলো হচ্ছে তার যতটুকু অংশ দরকার ঠিক ততটুকু অংশই নিবে, এবং পাশাপাশি যদি আমরা ট্যাগ লিখি বা উপরে নিচে লিখি, ব্রাউজারে সেগুলো পাশাপাশি প্রদর্শন করবে, যেহেতু তাদের যতটুকু দরকার ততটুকুই তারা জায়গা নিচ্ছে। কিন্তু যদি এটা ব্লক লেভেল এলিমেন্ট হতো, তাহলে কিন্তু প্রতিটা অংশ নতুন নতুন লাইনে প্রদর্শন করতো। যাই হোক, তো এই ইনলাইন এলিমেন্টগুলোকে যদি আমাদেরকে নতুন নতুন লাইনে প্রদর্শন করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, দুই ট্যাগের মাঝখানে এই বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। তা আমরা যদি বিআর ট্যাগটা ব্যবহার করি, বিআর লিখলাম। এখন আমরা যদি শুধু বিআর লিখে এই ফাইলটাকে সেভ করে রিফ্রেশ করি, তাহলেও লেখাটা নতুন লাইনে যাবে। তবে ভালো অভ্যাসটা হচ্ছে এই বিআর ট্যাগের শেষে, ট্যাগের ভেতরেই থাকবে, ট্যাগের নামের পরে একটা স্ল্যাশ দেওয়া। এই স্ল্যাশটা আপনি চাইলে আগেও দিতে পারেন, আগে দিলেও কোনো সমস্যা নেই, তবে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে পরেই দিই। তো এটা সেভ করে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে ওই একই রকমভাবেই প্রদর্শন করবে। এখন যদি এই দুই লাইনের মাঝখানে আরও একটি লাইনের গ্যাপ তৈরি করতে চাই, তাহলে আবার বিআর ট্যাগ লিখবো এর পাশেই, এবং সেটাকে সেভ করে যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে মাঝখানে আরও একটি লাইন তৈরি হচ্ছে। এরকম যতগুলো বিআর ট্যাগ লিখবো এই দুই লেখার মাঝখানে ততগুলো লাইন, নতুন নতুন লাইন তৈরি হতে থাকবে। এরপরে আছে ইটালিক ট্যাগ। আমরা ওয়েব পেজের অভ্যন্তরে কোনো লেখাকে যদি বাঁকা করে প্রদর্শন করতে চাই, তাহলে আমরা এই আই ট্যাগ ব্যবহার করব। এই আই ট্যাগের কাজ হচ্ছে লেখাকে ইটালিক করা বা বাঁকা করে প্রদর্শন করা। তো আমরা যদি লেখাটাকে ইটালিক করতে চাই, তো টাইটেল বারটা একটু চেঞ্জ করি, যেহেতু এটা ইটালিক করব, ইটালিক টেক্সট। তো আমরা এখানে লিখব আই, তারপরে লিখলাম দিস টেক্সট ইজ ইটালিক, আই ট্যাগ শেষ করি, ফাইলটাকে সেভ করি, রিফ্রেশ করি, দেখা গেল আমাদের লেখাটা ইটালিকভাবে প্রদর্শিত হচ্ছে। এই বি ট্যাগ, আই ট্যাগ এগুলো সবই হচ্ছে কন্টেনার ট্যাগ। তো কন্টেনার ট্যাগের যে অংশটুকু এই ট্যাগগুলো কন্টেন করবে, সেই অংশটুকুই শুধুমাত্র ওই ট্যাগের বৈশিষ্ট্য অনুসারে প্রদর্শিত হবে। তো আমরা যদি এখন আই ট্যাগটাকে একেবারে শুরুতে না লিখে ইটালিকের এই অংশটাকে বাঁকা করে দেখাতে চাই, তাহলে ইটালিকের আগে এবং পরে আই ট্যাগটাকে লিখব, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবং এটা সেভ করে যদি রিফ্রেশ করি ব্রাউজার, তাহলে দেখা যাবে প্রথম যে অংশটা যেটা ট্যাগের ভেতরে ছিল না, সেই অংশটা সাধারণভাবে প্রদর্শিত হয়েছে, কিন্তু যেটা আই ট্যাগের ভেতরে লেখা আছে সেই অংশটুকু ইটালিক করে প্রদর্শিত হচ্ছে।
এরপরে আরেকটি ফরম্যাটিং ট্যাগ হলো আন্ডারলাইন ট্যাগ। এই আন্ডারলাইন ট্যাগের কাজ হচ্ছে লেখাটার নিচে একটা আন্ডারলাইন তৈরি করা। আমরা আসলে এই ফাইলটার নামটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা এটার নাম দিতে পারি আমাদের হোম পেজ ডট এইচটিএমএল, এই নামে সেভ করি। আমরা এখন টেক্সটটার আন্ডারলাইন করব। তা আমরা এখানে টাইটেলে লিখে দিই আন্ডারলাইন টেক্সট, এটাকে সেভ করি। যেহেতু আমরা ফাইলের নামটা চেঞ্জ করেছি, তো এই ফাইলটা তো এখন আর আমাদের দরকার নাই। আমরা এখন এই ফাইলটাকে আবার ব্রাউজারে ওপেন করি। আমরা এখান থেকেও করতে পারি ভিউ কারেন্ট ফাইল ইন ফায়ারফক্স, এখানে ক্লিক করেও ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করতে পারি। এছাড়া আমাদের যে আইসিটি প্রজেক্ট, এই আইসিটি প্রজেক্ট ফোল্ডারে প্রজেক্ট 2 নামে যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে যে হোম পেজ নামে যে ফাইলটা তৈরি করেছি, সেই ফাইলটার উপর ডাবল ক্লিক করেও ব্রাউজারে ওয়েব পেজটা আমরা ওপেন করতে পারি। যেহেতু আমরা টাইটেল বারে আন্ডারলাইন টেক্সট লিখেছিলাম, তাই আমাদের ব্রাউজারের টাইটেল বারে আন্ডারলাইন টেক্সট লেখাটি প্রদর্শিত হচ্ছে। যাই হোক, আমরা এখন লেখাটাকে আন্ডারলাইন করে দেখব। তো আমরা এই বিআর ট্যাগটাকে এখানেও ব্যবহার করি, যেহেতু এগুলো সব ইনলাইন এলিমেন্ট। যদি আমরা বিআর ট্যাগটা ব্যবহার না করি, তাহলে লেখাগুলো আসলে পাশাপাশি প্রদর্শিত হবে, আমরা সেটা চাচ্ছি না। দিস টেক্সট ইজ, এখানে একটা ইউ ট্যাগ ব্যবহার করি, দিয়ে শেষ করি। এবং এখন যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, তাহলে আমরা ব্রাউজারে দেখব যে আমাদের যে অংশটুকু ইউ ট্যাগের ভেতরে লেখা আছে, সেই অংশটুকু নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। লাইন ব্রেক ট্যাগটা হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগটাকে এমটি ট্যাগ বলা হয়, কারণ এই বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। এই বিআর ট্যাগ কোনো কিছু কন্টেন্ট করে না, একটি মাত্র ট্যাগ যেটা দুটি লাইনের মাঝখানে ব্রেক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আমরা বিআর ট্যাগ যেখানে ব্যবহার করব, তার পরবর্তী অংশ নতুন লাইনে প্রদর্শিত হবে। বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ। বিগ ট্যাগের কাজ হচ্ছে লেখাটাকে বড় করে দেখানো, স্মল ট্যাগের কাজ হচ্ছে লেখাটাকে ছোট করে দেখানো। তো আমরা এখন স্মল ট্যাগ এবং বিগ ট্যাগের ব্যবহার দেখব। তো আমরা নর্মালি আগে একটা লেখা লিখি, পি ট্যাগের ভিতরে লিখলাম দিস ইজ। এরপর আমরা একটা স্মল ট্যাগ ব্যবহার করি, দিস। এরপর আমরা একটা বিগ ট্যাগ ব্যবহার করি, এখন যেহেতু এগুলো সবই ইনলাইন এলিমেন্ট, তাই আমরা এদের মাঝখানে লাইন ব্রেক তৈরি করি। শুধুমাত্র পি ট্যাগে আমাদের লাইন ব্রেক তৈরি করতে হচ্ছে না, যেহেতু পি ট্যাগটা ব্লক এলিমেন্ট, তাই পি ট্যাগ নিজেই পুরো লাইন দখল করে থাকবে, তার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে না। বাকি যে ইনলাইন এলিমেন্টগুলো আছে সেগুলোর পরে আমরা বিআর ট্যাগটা ব্যবহার করি। সেভ করলাম, রিফ্রেশ করি। আমরা যে পি ট্যাগে লিখেছিলাম দিস ইজ নর্মাল টেক্সট, যেটা ব্রাউজারে এভাবে প্রদর্শিত হচ্ছে, এবং তারপরে যখন আমরা স্মল ট্যাগ লিখেছি লেখাটা ছোট হয়ে গেছে। আমরা যখন বিগ ট্যাগ ব্যবহার করলাম, তখন লেখাটা নর্মাল টেক্সটের চাইতেও বড় করে প্রদর্শিত হচ্ছে। সুব ট্যাগ, যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, এবং সাব ট্যাগ, যেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। আমরা যখন ম্যাথের ইকুয়েশনগুলো করি, তখন দেখা যায় যে আমরা কোনো চলক লিখলে চলকের বেজ লিখতে হয়, চলকের একটু নিচে। আবার যখন পাওয়ার বা ঘাত লিখি, তখন চলকের একটু উপরে লিখতে হয়। তো এই কাজগুলো করার জন্য এইচটিএমএল এর এই সুব এবং সাব ট্যাগ ব্যবহার করা হয়। সুব ট্যাগ, যেটা সুপারস্ক্রিপ্ট, এর কাজ হচ্ছে লেখাটাকে শীর্ষ দেশে নিয়ে যাওয়া, অর্থাৎ পাওয়ার বা ঘাতের মতো করে প্রদর্শন করা। সাব ট্যাগ, যেটা সাবস্ক্রিপ্ট, এর কাজ হচ্ছে লেখাটাকে নিম্ন দেশে অর্থাৎ নিচের দিকে বেজ আকারে প্রদর্শন করা। তো আমরা প্রথমে ট্যাগের ব্যবহার দেখি। এ লিখলাম এবং 2 লিখলাম, এটাকে আমরা সেভ করি এবং ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে এ এবং 2 এটা পাশাপাশি দেখা যাচ্ছে। আমরা আসলে চাচ্ছি যে 2টা এর উপরে থাক, তাহলে যেহেতু 2টাকে এর উপরে নিতে হবে, 2 এর দুই পাশে আমাদেরকে ওই সুব ট্যাগ বা সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। 2 এর দুই পাশে যদি আমরা সুব ট্যাগটা ব্যবহার করি, যেহেতু এটা ট্যাগের বাইরে, তাই এ স্বাভাবিকভাবেই প্রদর্শিত হবে। যেহেতু 2 এই সুব ট্যাগের ভেতরে, এটা একটা সুপারস্ক্রিপ্ট এলিমেন্ট, তাই এই 2টা এর উপরে প্রদর্শিত হবে। আমরা দেখি কি হয়, a টু দি পাওয়ার 2 আকারে প্রদর্শিত হচ্ছে। এখন যদি আমরা চাই যে এ যে চলকটা আছে, সেই চলকের একটা বেস থাকবে 1, আমরা চাই a1 স্কোয়ার এভাবে প্রদর্শিত হবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই এ এবং এই সুব ট্যাগের এই অংশের মাঝখানে আরেকটা ট্যাগ লিখতে হবে সাব,
সেখানে আমরা লিখব 1 এবং এই সাব ট্যাগটা শেষ করব। তাহলে এই সাব ট্যাগের কারণে এই 1টা এর নিচের দিকে প্রদর্শিত হবে এবং এর ঠিক পরেই সাব ট্যাগের কারণে 2টা উপরে চলে আসবে। তবে যেহেতু মাঝখানে স্পেস দেওয়া আছে, এই স্পেসের কারণে মাঝখানে একটা গ্যাপ দেখা যাবে। আমরা একটু সেভ করে দেখি কি হয়। এই যে 1 এর মাঝখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে এবং এই 2 এর মাঝখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এর কারণ হচ্ছে আমরা এখানে গ্যাপ তৈরি করেছিলাম। তো আমাদের এই গ্যাপটা তৈরি করা যাবে না, আমাদের এই লেখাগুলো পাশাপাশি লিখতে হবে। রিফ্রেশ করি। এখন যদি এটাকে আরেকটু বড় করতে চাই, আমরা চাচ্ছি a1 প্লাস b1 হোল স্কোয়ার এরকম করে দেখাবো। তাহলে আমাদের এর আগে একটা ব্র্যাকেট দিয়ে ওপেন করতে হবে, তারপরে একটা প্লাস সাইন, তারপরে লিখবো sub1 সাব শেষ করি। এটুকু হচ্ছে a1 প্লাস b1। এরপর আমাদের যেটা করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেটের পরে থাকবে হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ারের জন্য আমাদের লিখতে হবে sub এবং তারপর লিখবো 2, তারপর লিখবো sub। এখন যেটা হবে, এই অংশটা a1 এবং এই অংশটা b1 হিসেবে প্রদর্শিত হবে। ব্র্যাকেটের বাইরে সাব ট্যাগের কারণে 2টা উপরে প্রদর্শিত হবে। আমরা একটু দেখি কি হয়। প্রথমে তার সাথে 1টা সাব ট্যাগের ভেতরে, তাই এই 1টা নিচে প্রদর্শিত হচ্ছে। আবার এরপরে প্লাস বি, এই প্লাস বি এরপরে বি এর পরে এই 1টা সাব ট্যাগের ভিতরে প্রদর্শিত হওয়ার কারণে b1 আকারে প্রদর্শিত হচ্ছে। এবং তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করেছিলাম এবং তারপরে আমরা এই সাব ট্যাগ লেখার কারণে এই 2টা ব্রাউজারের উপরের দিকে প্রদর্শিত হচ্ছে। আশা করি সাব ট্যাগ এবং সাব ট্যাগ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি হেডিং ট্যাগ নিয়ে। আমরা যখন ওয়েব পেজে কন্টেন্ট লিখি তখন দেখা যায় যে কন্টেন্টগুলো ছোট ছোট অনেকগুলো সেকশনে ভাগ করা থাকে। প্রতিটা সেকশনের উপরে আবার ওই সেকশনের হেডিং লিখতে হয়। তো এই হেডিংগুলো লেখার জন্য আসলে হেডিং ট্যাগটা ব্যবহার করা হয়। পি ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফগুলো লিখি, সেই প্যারাগ্রাফের প্রতিটা প্যারাগ্রাফের উপরে যদি হেডিং দেওয়ার প্রয়োজন হয় তখন আমাদের এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করা হয়। HTML এ আমরা 6 ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। যেহেতু এগুলো সবই কন্টেইনার ট্যাগ, তাই এদের প্রত্যেকের ক্লোজিং ট্যাগও থাকবে। এখানে H1 ট্যাগটা সবচেয়ে বড়, এরপরে H2, এরপরে H3, এভাবে করে H6টা সবচেয়ে ছোট। তো আমরা এখন হেডিং ট্যাগের ব্যবহার দেখব। ধরুন আমরা দি কাউ রচনাটি লিখব। তো H1 ট্যাগের ভেতরে আমরা লিখলাম দি কাউ রচনার নাম। এরপর আমরা H2 দ্বিতীয় যে ট্যাগটা হেডিং ট্যাগ, যেটা H1 এর চেয়ে ছোট, সেই ট্যাগের ভেতরে লিখলাম ইন্ট্রোডাকশন H2 এবং তারপরে আমরা একটা পি ট্যাগের ভেতরে এই ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফটা লিখব। তো আমি এই প্যারাগ্রাফটা ইন্টারনেট থেকে কপি করে নিয়ে আসছি, এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি চাপলেও পেস্ট হতো। তো এটা পেস্ট করার পর আমরা সেভ করে দেখব আমাদের H1 এর জন্য ব্রাউজারে এই লেখাটা কিভাবে প্রদর্শিত হয়, H2 এর জন্য কীরকম দেখা যাবে এবং পি ট্যাগের জন্য এই লেখাটুকু প্যারাগ্রাফ অংশটুকু কীভাবে দেখা যাবে। এখানে H1, H2 এবং পি ট্যাগ এই সবগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই এদের শেষে আমাদের আর বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে না। আমরা আসলে এই কাজ করতে করতেই শিখব কোনটা ব্লক লেভেল এলিমেন্ট এবং কোনটা ইনলাইন এলিমেন্ট। তো আমরা এই পেজটাকে সেভ করার পরে যদি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের দি কাউ যে রচনাটা, সেই রচনাটার নাম শুরুতে চলে আসছে। এরপর আমাদের H2 ট্যাগটা যেহেতু H1 এর চাইতে আকারে ছোট, তাই দি কাউ লেখাটার চাইতে ইন্ট্রোডাকশন লেখাটা আরেকটু ছোট হিসেবে প্রদর্শিত হচ্ছে। আর এরপরে আমরা যে প্যারাগ্রাফটা লিখেছিলাম সেই প্যারাগ্রাফটা এখানে ইন্ট্রোডাকশনের পরে প্রদর্শিত হচ্ছে। এরপর যদি আমরা অন্য আরেকটা প্যারা লিখতে চাই তাহলে সেই প্যারারও একটা হেডিং দিতে হবে। ধরুন আমরা সেখানে আবার H2 লিখলাম। যেহেতু আমাদের হেডিংগুলো H2 দ্বারা লেখা, তো সবগুলো হেডিং একই সমানভাবে প্রদর্শনের জন্য আমরা H2টাই ব্যবহার করব। এখানে লিখলাম ডেসক্রিপশন। আমাদের এখানে আরেকটা পি ট্যাগ ব্যবহার করব, যেই পি ট্যাগের ভেতরে দি কাউয়ের ডেসক্রিপশনটা লেখা থাকবে। তো আমরা ডেসক্রিপশনটাও ইন্টারনেট থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। এত দরকার নেই, আমরা অল্পটুকু লিখে শুধু দেখা যে এই ট্যাগগুলো, হেডিং ট্যাগগুলো কীভাবে আমাদের ব্রাউজারে লেখাগুলোকে প্রদর্শন করে। তো আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে ইন্ট্রোডাকশনের পরে আমাদের আবার ডেসক্রিপশন চলে আসছে, ডেসক্রিপশনের প্যারাটাও নিচে প্রদর্শিত হচ্ছে। তো এভাবে চাইলে আমরা H2 এর পরে H3, H4, H5 এরকম বিভিন্ন ট্যাগ ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে H2 এর পরে H3 ট্যাগটা ব্যবহার করি, H3 কোনো একটা সাব হেডিং, এটা সেভ করি এবং ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমার ইন্ট্রোডাকশনের চেয়ে আকারে আরেকটু ছোট এই সাব হেডিংটা প্রদর্শিত হচ্ছে। মোটামুটি HTML এর কিছু বেসিক ট্যাগ নিয়ে আজকে আলোচনা করলাম। টিউটোরিয়ালটি দেখে আপনার যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন
পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।